আমার একটা ছেলে হয়েছে। সেই ছেলের হওয়ার অনুভূতিটা আমি যেমন ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক তেমন আমার এই ট্রফিটা হাতে পাওয়ার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। শুধু এটুকু বলতে পারি যে আমার মনে আছে যে আমরা সারা রাত ঘুমাইনি। সারা রাত আমরা পাঠ করেছি। দেবজিৎ দা তুমি ঘুরিয়ে ফিরিয়ে খেলতে, তো কোথাও একটা গিয়ে কি তোমাদের মধ্যে কোনো কম্পিটিশন ছিল? আমার মনে আছে মাতারাজ্জিকে আমি বলেছিলাম, মাতারাজ্জি আমাকে দুটো গ্লাভস নিয়ে এসেছিল এবং আমি ওকে বলেছিলাম যে আমি একটা গ্লাভস এসে তোকে দেবো, আমি দিয়েও ছিলাম। খারাপ ম্যাচ গেছে, আমি অনেক খারাপ ম্যাচ গেছে আমার, ভালো ম্যাচও প্রচুর হয়েছে। আমরা অনেক সময় খারাপ ম্যাচ নিয়ে কথা বলি কিন্তু ভালো ম্যাচ নিয়ে কম কথা বলি। বাট তো যদি ভালো ম্যাচ না হতো তাহলে একটা মানুষ এত বছর টানতে পারতো না। সবাই তোমাকে অ্যাসোসিয়েট করে ওই ডোডং ম্যাচটার জন্য। ডোডানের ফার্স্ট গোলটা, ওই গোলটা আমি আগেও বলেছি যে ওটা আমার লাইফ সবথেকে খারাপ গোল। ও গোল যদি আবার ওকে মারতে বলা হয় ওইখান থেকেও মারতে পারবে না বা আমি ওই গোলটা খাবো। বাট সেকেন্ড গোল ওয়াজ ভেরি ডিফিকাল্ট টপ অফ দ্য বক্স করেছে। এবং সনির একটা ইন্টারভিউতে বলেছিল তুমি ওকে বাংলা কথাও শিখেছিলে কয়েকটা। হ্যাঁ, ওর সাথে আমার জীবনে খুব আমি খুব জেল সুন্দর করতাম। খুব ভালো ছেলে এবং খুব হেল্পফুল ছিল। যেসব প্লেয়ারদের দেখা যেত যে তারা বুট কিনতে পারছে না বা তাদের কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, ও নিজের বুট দিয়ে দিচ্ছে, পয়সা দিয়ে দিচ্ছে। ইজ এ ভেরি গুড ম্যান। শিলন দা, ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের এই শোটার নাম হচ্ছে বাগান বিয়ন্ড বাউন্ডারিজ। তো আমরা এখানে সেলিব্রেট করি অবশ্যই মোহনবাগানকে এবং মোহনবাগানের সাথে যুক্ত যে সমস্ত মানুষ আমাদের জীবনে দাগ কেটে গেছেন তাদেরকে আমরা সেলিব্রেট করি। সো থ্যাংক ইউ, তুমি আমাদের টাইম দিয়েছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা তোমাকে করব, তোমার ফুটবল জীবনের শুরুটা নিয়ে যদি কিছু বলো, কিভাবে তোমার ফুটবলের প্রতি আগ্রহটা জন্মালো এবং তুমি কি বরাবরই গোলকিপার হতে চেয়েছিলে? নট রিয়েলি। আমি যেখানে থাকতাম সেখানে অবভিয়াসলি ফুটবল কালচার ছিল, বাট তো আমি খুব একটা ইন্টারেস্ট ছিলাম না ফুটবলে। কেননা আমি খুবই ছোট ছিলাম যখন স্টার্ট হয়েছে। বাবা নিজে ফুটবল প্লেয়ার ছিল, বাবা নিজে গোলকিপার ছিলেন। তো উনি চেয়েছিলেন সামহাও আমি ফুটবল প্লেয়ার হই আর আমি গোলকিপার হই। সেই কারণে আমার নামও রেখেছিলেন পিটার শিল্ডারের নামে। তো ওনার চাওয়াতেই আর কি পুরো ব্যাপারটা হওয়া। এবং কিছুদিন পর ধীরে ধীরে আমার ইন্টারেস্টটা গ্রো করে। তারপর থেকে আমি মোটামুটি মানে যখন আমার গ্রো করে তারপর থেকে আর কিছু আমার কাউকে কিছু বলতে হয় না, আমার নিজেই আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আমাদের চ্যানেলটা মোহনবাগানীদের চ্যানেল, প্রথমবার যখন টেন্টে পাটা রেখেছিলে কেমন লেগেছিল সেই অনুভূতিটা জানতে চাইবো। আমি 2006-তে মোহনবাগান জয়েন করেছিলাম। সে বছর আমি টাটা ফুটবল একাডেমি থেকে বেরোনোর পর কয়েকটা টিমে অফার ছিল। অনেস্টলি প্রথম বছর আমি একটু খুব ডাউট ছিলাম মোহনবাগান জয় করা নিয়ে, কেননা সেই বছর এত ভালো গোলকিপার ছিল যেখানে সংগ্রাম মুখার্জি, সুব্রত পাল, ইমরান খান এরকম গোলকিপার ছিলেন। তো আমার বাবা এবং আমার কোচ চাইতেন যে আমি মোহনবাগান খেলি, বিকজ আমার কোচও মোহনবাগান খেলেছিলেন এক বছর। তো তারপর তাদের চাওয়া পাওয়াতেই আমি সাইন করা প্রথম বছর। অ্যান্ড সবার একটা ভয় ছিল যে মোহনবাগান ইস্টবেঙ্গল যে কেউ একটা বাইরে থেকে এসে খেলে সেই মানে এসে প্রথমে ওই জায়গা নেওয়া। আই স্টিল রিমেম্বার যখন ফার্স্ট ডে ঢুকেছিলাম, মানে আমার যখন এই যাদের নাম শুনতাম, যারা সব বড় বড় প্লেয়ারদেরকে দেখে আমার বড় হয়েছে, তাদেরকে যখন ড্রেসিং রুম শেয়ার করছিলাম, ব্যারেটো বাইচুং ছিল, সবার ড্রিম টিম হয়েছিল 2006-তে। ব্যারেটো বাইচুং থেকে শুরু করে কে ছিল না সেবার। ড্রেসিং রুমে ঢুকে মানে আমি নিজের মধ্যেই ছিলাম না, আমি কিভাবে, বিকজ যাদেরকে দেখে বড় হই তাদেরকে দেখে ফার্স্ট ইয়ারই মোহনবাগান। তো সেটা আমার মনে পড়ে দিন ছিল। অসাধারণ ফিলিং একটা। আচ্ছা, শিলটন পাল মানে আমরা জানি বিশ্বস্ততার একটা অপর নাম। তুমি মোহনবাগানে এত টানা এত বছর খেলে গেছো, মানে ঘরের ছেলে বলতে যেটা বোঝায়। আমরা মোহনবাগানের যে সমস্ত মেজর মানুষজন যারা মোহনবাগানে এত বছর খেলেছে তাদের মধ্যে তুমি অন্যতম। কিন্তু কোথাও একটা গিয়ে, এত লম্বা তোমার কেরিয়ার, কোথাও একটা গিয়ে তো অন্যান্য ক্লাব থেকে অফার আসতো। তো সেই ব্যাপারে জানতে চাইবো কিভাবে তুমি মোহনবাগানে এত বছর থেকে গেলে, এবং অবশ্যই ইস্ট বেঙ্গল থেকে অফার এসেছিল কিনা সেটাও জানতে চাইবো। দেখো, অফার তো আসবে, খুব স্বাভাবিক ব্যাপার। কেননা যখন প্রত্যেকটা প্লেয়ারের লাইফ আপ এন্ড ডাউন থাকে, যখন ভালো গেছে প্রত্যেকটা প্লেয়ার, যখন ভালো খুব গেছে তখন ভালো অফার এসছে। তো যেমন লাইক আমার মনে আছে এখনো যে বছর বেস্ট গোলকিপার হয়েছিলাম 17-18-তে, সে বছর ইস্ট বেঙ্গল অফার ছিল, আইসিএল তিনটে ক্লাবের অফার ছিল, আমি আগেও বলেছি অনেক জায়গায়। যেমন চেন্নাই থেকে শুরু করে ব্যাঙ্গালোর থেকে শুরু করে অফিস তিনটে ক্লাব অফার ছিল। এবং তার আগেও বেশ কিছুবার ইস্ট বেঙ্গল অফার এসছে এবং বাইরের টিমের অফার এসছে। এবং আমি একটা সময় শুধু মনে আছে যেবার আমার ফার্স্ট ইয়ার আমি যখন 2006-তে জয়েন করি তখন আমি চান্স পাচ্ছিলাম না, এবং চান্স না পাওয়ার সময় তখন আমি ভেবেছিলাম যে এখানে যারা রয়েছেন তাদের যারা আমার চান্স পাওয়া খুব ডিফিকাল্ট। তখনই একটা সময় চেঞ্জ করার কথা ভেবেছিলাম। বাট সে সময় আমি দেখে সে বছর 4টে কোচ হয়েছিল, আমাদের 4জন কোচ চেঞ্জ হয়েছিল। লাস্টে চিমাদা কোচ হয়ে এসেছিল এবং চিমাদা কোচ হয়ে আসার পর অনেক জুনিয়র প্লেয়ারদেরকে চান্স দিয়েছিল এবং সেই জুনিয়র প্লেয়ারদের মধ্যে আমিও ছিলাম। এবং তারপর সেই এফসি কাপের ম্যাচ খেলার পর তারপর
মোস্টলি সব এসসি কাপের ম্যাচ খেলেছিলাম এবং আই লিগের কিছু ম্যাচও খেলেছিলাম। ওই একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমি এয়ার ইন্ডিয়া অফার ছিল, এয়ার ইন্ডিয়া বেরিয়ে যাবো প্রথম বছর, বাট মোহনবাগান অফিসিয়ালি আমাকে ছাড়তে চাইনি। তারপর থেকে মানে সেইভাবে কখনো ভাবিনি ক্লাব ছাড়ার কথা। হয়তো মনে হতো হ্যাঁ বেটার অফার আসছে, বেরোনো যেতে পারে, বাট কিন্তু ওই বছরের শেষে না ওই আবেগ, ওই ভালোবাসা, ওই ক্লাবের প্রতি টান, আহ, এই বাইরে আর বেরোতে পারিনি। সেটাই, মানে আমরা তো দেখে এসেছি, মানে আমরা তখন কলেজে পড়ি, সেই সময় তুমি যখন টিমে ঢুকলে, অসাধারণ একটা ব্যাপার। তো তুমি যে মোহনবাগানের আপস অ্যান্ড ডাউনসটা দেখেছো, তুমি যেমনি শুরুর দিকে তুমি যখন ঢুকলে তখন ফেড কাপ জিতলো, তারপরে আবার ফেড কাপ জিতেছে, তারপরে একটা লম্বা খরা চলেছিল আমাদের, এবং সেটা কাটিয়ে 2015 যে আই লিগ জয়টা অন্যতম একটা মাইলস্টোন তোমার ক্যারিয়ারে। তো সেই আই লিগ জয়ের কোনো মেমোরি যদি তুমি শেয়ার করো, কিরকম লেগেছিল? প্রথমত তুমি এটা বললে যে প্রথমত এই ফেড কাপ আর কলকাতা লিগ এই দুটোই আমাদের একমাত্র পাওয়া ছিল, আর তো সেই অর্থে কোনো টুর্নামেন্ট আমরা জিততে পারছিলাম না। সব থেকে বড় কথা আমাদের আই লিগ জিততে পারছিলাম না আমরা, এবং আমরা সে যেভাবে টিম হচ্ছিল সেই টিমে আমরা এমন একটা জায়গায় শেষ করছিলাম যে আই লিগ যাওয়া জেতার মতো জায়গা আমরা কোনোভাবেই তৈরি করতে পারছিলাম না। সেই লম্বা একটা সময় যখন কোনো ট্রফি পাচ্ছিলাম না আমরা, একটা সময় গেছে যে কোনো ট্রফি আসছিল না, কোনো ট্রফি আসছিল না। সেই সময়টা আহ, এতটা ডিফিকাল্ট ছিল, কেননা ওই পিরিয়ডের টাইমটা অনেক প্লেয়ার আসছিল যাচ্ছিল, কিন্তু আমি পুরো ফেসটা পেয়েছিলাম। মানে ওই প্রথম ফেড কাপ পাওয়া, তারপর একটা লম্বা সময় না পাওয়া, তারপর আই লিগ পাওয়া, এই পুরো ফেসটা আমি দেখেছি, পুরো সময়টা জার্নিটা আমি দেখেছি। ওই ইন বিটুইন যে পিরিয়ডটা ছিল যেখানে যখন ট্রফি পাচ্ছিলাম না, তখন এতটা প্যাথিক ছিল, মানে তখন ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, ট্রফি না পাওয়া ছিল, তারপর বিভিন্ন রকম ইস্যু হতো, মানে বাইরে গেলে আহ, মানে মানে নন বেঙ্গলি প্লেয়ারদের যতটা না লোকেটা শুনতে হতো, আমরা বাঙালিরা তত বেশি শুনতে হতো। ম্যাচ হারি বা জিতি যাই হোক, আহ, সবারই একটাই টার্গেট ছিল যে আই লিগ জিততে হবে। আহ, অনেক কথা শুনতে হয়েছে, প্রচুর কটূক্তি শুনতে হয়েছে, আহ, কিন্তু ওই জেতার পর যে অনুভূতিটা, এটা সবাই পেয়েছে, সবাই সেই অনুভূতি পেয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সমর্থকরা যে ফেসটা, মানে এবং আমি পার্সোনালি আমি যে পিরিয়ড, ওই পিরিয়ডটা আমি দেখেছি, আমার কাছে ওই অনুভূতিটা মানে একটা দেওয়ালে পিঠ ঠেকা থেকে শুরু করে একটা কিছু বিরাট কিছু পেয়ে যাওয়া, ওই জিনিসটা আমি দেখেছি। মানে অনেকে এসছে হয়তো সে ট্রফিটা পেয়েছে 1 বছর খেলে বা 2 বছর আগে থেকে দেখেছে, বাট আমি পুরো সময়টা পেয়েছি। তো যার জন্য আমি একদম কিছু না পাওয়া থেকে পাওয়াটা দেখেছি আমি। সেটা আরো স্পেশাল হয়ে যায় লাইফে, বলার নয়, মানে ওটা দ্য বেস্ট মেমোরি হুইচ আই রিমেম্বার দ্য হোল লাইফ। অ্যাবসলিউটলি, মানে তুমি বলছো আমারই গায়ে কাটা দিচ্ছে। আমরা সমর্থকরাই ওটা ফিল করেছি, তোমরা মাঠে থেকে তো তোমরা আরো বেটার ফিল করেছো। তো সেই সূত্র ধরে জিজ্ঞেস করবো, কান্তির আবার ওই লাস্ট দিনের ওই যখন জন জনসনের গোলে আমরা পিছিয়ে গেলাম, সেখান থেকে বেলো রাজাকের হেড, ওই টাইমটা কিরকম প্যালপিটেশন হচ্ছিল, বা আমরা তো মানে টিভির সামনে আমাদেরই যে অবস্থা হচ্ছিল, তোমার এই অনুভূতিটা জানতে চাইবো। আমরা খুব ডেডিকেটেড ছিলাম যে আমরা যাচ্ছি। আর তখন অনেস্টলি ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরকে হারিয়ে আসা বা ব্যাঙ্গালোরের সাথে বিট করা মানে টাফ ছিল। মানে তখন যদি দেখা যায় অনেক ভালো ভালো টিম ছিল, প্রচুর ভালো ভালো টিম ছিল সেই সময়, কারণ তখন আই লিগটা ফোকাস ছিল একমাত্র। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে টিমটা ছিল আমাদের, মানে ফার্স্ট টিম বলো রিজার্ভ টিম যারা ছিল, তারা ইকুয়ালি গুড ছিল। মানে সে বিক্রমজিৎ না খেললে শাহনাজ খেলবে, বলবান না খেললে যে খেলবে, মানে এরকম একটা ব্যাপার। মানে চেঞ্জের এত মানে অপশন ছিল সনসারের হাতে। তো আমরা কনফিডেন্স ছিলাম যে সে বছর ট্রফিটা আমরা জিতবো। আর সেই জায়গায় গিয়ে ব্যাঙ্গালোরের কাছে যদি আমরা এটা এতটা কনফিডেন্স ছিলাম, ব্যাঙ্গালোরের কাছে যদি আমি 2 গোল হারতামও, আমরা এরকম কনফিডেন্স ছিল যে আমরা 2 গোল আবার মারতাম ওদেরকে। তো সেই জায়গায় আমরা ফার্স্ট হাফে যখন আমরা ড্রেসিং রুমে যাই, এবং ড্রেসিং রুমে প্রত্যেকটা হয় না একটা দিন আমরা ফিল করতে পারি প্রত্যেকটা প্লেয়ার যে আজকে টিমের মোটিভেশন কি, প্লেয়ারদের মেন্টালিটি কি। তুমি যতই ভালো টিম করো, তোমার যদি সেই মেন্টালিটি না থাকে, সেই মোটিভেশন না থাকে ওই দিন পার্টিকুলার ডে, তাহলে তুমি জিততে পারবে না। তো আমাদের ওই প্লেয়ারদের মেন্টালিটি, মোটিভেশন বা তাদের যেই মাইন্ডসেট নিয়ে নেমেছিলাম আমরা, টুর্নামেন্ট আমাদের ছিল, ট্রফিটা আমাদের ছিল, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার আমাদের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই বছর ট্রফিটা আমাদের হওয়ারই ছিল। আর যখন বেলো হেডটা দিল ওই মোমেন্টটা, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি আমি কি করেছিলাম। মানে তখন হয় না যে একটা হ্যাঁ, সময় মানে তুমি ট্রান্সে চলে যাও। তুমি তখন কোন জায়গায়, মানে খুব যখন আনন্দ হয়েছে তখন কোথায় তুমি থাকবে তুমি মানে ওই বেলোর গোলটার পর থেকে তাও আমি ওয়েট করছিলাম লাস্ট হুইসেল পর্যন্ত, বিকজ ম্যাচে যে কোনো কিছু হতে পারে। তো আমার মনে আছে ম্যাচ শেষ হওয়ার ওই মুভমেন্ট, আমার মনে আছে ম্যাচ শেষ হওয়ার পর আমি অনেক জায়গায় বলেছি, ম্যাচ শেষ হওয়ার পর সবাই যখন
মানে দৌড়াচ্ছে, এর কোলে উঠছে, লাফাচ্ছে, এই করছে। আমার মনে হচ্ছে আমি একটা র‍্যালির মতন শুধু রাউন্ড দৌড়াচ্ছিলাম। বিকজ আই ওয়াজ লাইক আমি কোথায় আছি, কি আছে মানে কিছুই বুঝতে পারছিলাম না। এবং সবাই আমার মনে আছে সবাই এগিয়ে দর্শকের কাছে গিয়ে বাট আমি না আমার সামথিং মানে আমি অন্য একটা দুনিয়াতে ছিলাম পুরো। একদম মানে আমরাও কেঁদে ফেলেছিলাম। আমি বুঝতে পারছি তোমার ইমোশনটা কি হবে কোন জায়গায় গিয়ে। আর বিশ্বাস করবে না, যখন ট্রফিটা তোমার হাতে দিচ্ছে সেই মোমেন্টে আমরা দর্শকরা যেটা ফিল করেছিলাম, তোমার অনুভূতিটাও জানতে চাইবো। ওই যে তুমি যে একটু আগে বললে এত বছরের না পাওয়া, এত কটূক্তি, মানে তুমি যেটা বললে যে যেহেতু বাঙালি হওয়ার সুবাদে তুমি দর্শকরা কি বলছে সেটা বুঝতে পারতে, এবং কোথাও গিয়ে একটা তোমাদের খারাপ লাগতো, অবভিয়াসলি তোমরাও মানুষ। ওই যখন হাতে যখন তুললে ট্রফিটা, সেই ফিলিংটা কেমন ছিল জানতে চাইবো। ফিলিং মানে বললাম কিছু, কিছু ফিলিংস, কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। কেননা ওই অনুভূতিটা একটা মানে মানে অনেস্টলি বলছি যেমন আমার একটা ছেলে হয়েছে। সেই ছেলের হওয়ার অনুভূতিটা আমি যেমন ভাষায় প্রকাশ করতে পারব না। ঠিক তেমন আমার এই ট্রফিটা হাতে পাওয়ার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। আ শুধু এটুকু বলতে পারি যে আমার মনে আছে যে আমরা সারারাত ঘুমাইনি। সারারাত আমরা পার্টি করেছিলাম। মানে আমরা পাগলের মতো মজা করেছিলাম আমরা। এবং মানে ওই একটা মাস ওই ট্রফিটার জন্য সবকিছু ছিল। মানে ট্রফিটা সবাই ছুঁতে চাইছিল লোকে। যে কোথাও টাচ করবে লোকে। যেভাবে লোক এসেছিল। আমরা প্রত্যেকটা প্লেয়ার সবাই ছুঁতে চেয়েছিলাম ট্রফিটাকে। মানে অ্যাকচুয়াল আমাদের ট্রফি, আমাদের জন্য ট্রফি। মানে এমনি দেখা নিজেদের কাছে পাওয়া। ঠিক। তো ওটা সন্তান পাওয়া আমাদের আগলে রাখার মতো। তো সেরকম একটা ব্যাপার ছিল যে আ দ্যাটস সামথিং ডিফিকাল্ট অ্যাজ আ বিইং অসাধারণ ক্যাপ্টেন অ্যানালজিটা তুমি টানলে, বিইং আ সন্তান ক্যাপ্টেন। এবং ট্রফি, সত্যিকার সেই রকমই একটা ব্যাপার ছিল। আচ্ছা শিল্টন দা, পরবর্তী যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে তোমার ওই যে ফেজটা চলেছিল যে আই লিগের, সেখানে দেবজিৎ দা তুমি ঘুরিয়ে ফিরিয়ে খেলতে, তো কোথাও একটা গিয়ে কি তোমাদের মধ্যে কোনো কম্পিটিশন ছিল, নাকি একে অপরকে তোমরা আরো পুশ করতে বেটার খেলার জন্য? নট রিয়ালি মানে আমার মনে আছে আমি যখন আইএসএল এ আ আইএসএল যখন স্টার্ট হয়, তখন আমি ফার্স্ট কল পাই। মানে গোলকিপারদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে মানে সবার সবথেকে ১ম আমাকে ডাকা হয়। কারণ শুভদা পালের পরেই আমাকে ডাকা হয়েছিল। আমি উঠেছিলাম, পিক হয়েছিলাম। তখন দেবজিৎ ছিল না। দেবজিৎ পরে এসেছিল। পরের বছর জয়েন করে। সে বছর জয়েন করেছিল। কিন্তু সে বছর খেলেনি। আ দেবজিৎ সাথে আমার কথা হয়েছিল, আমি চেন্নাইতে ছিলাম। এবং আমি আমার মনে আছে মাতারাজ্জিকে আমি বলেছিলাম, মাতারাজ্জি আমার জন্য ২ টো গ্লাভস নিয়ে এসেছিল। আ এবং আ আমি ওকে বলেছিলাম যে, "আমি একটা গ্লাভস এসে তোকে দেবো।" আমি দিয়েওছিলাম আমি। তো তখন আমার প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেক জুনিয়র প্লেয়ার বলো, সে দেবজিৎ থেকে শুরু করে এভরিওয়ান দে ওয়ার ভেরি ক্লোজ টু মি সবাই। এবং যারা আমাকে চেনে জানে তারা সবাই জানে। প্রত্যেকটা জুনিয়র প্লেয়ার যারা আমার সাথে খেলেছে, যারা আমার পজিশনে খেলেছে, আমি সবাইকে মানে ইট ক্যান বি শঙ্কর থেকে শুরু করে ফ্রম দেবজিৎ টু এনিওন বা আমার সিনিয়র যারা রেখেছে, আমি সবসময় সবাইকে আমার দিক থেকে যতটুকু পেরেছি আমি ইমপ্রেস করেছি বা আমি যখন খেলতে পারছি বা আমি যে ম্যাচটা পারবো না বা যে ম্যাচটা মনে হচ্ছে আমার অসুবিধা হবে, আমার চোট রয়েছে। আমি ফার্স্ট টাইমে খেলছি বাট নেক্সট টাইমে খেলতে পারবো না। আমি আগে থেকে বলে দিতাম, "দেখ আমার মনে হয় না পেরুব, তুই রেডি থাক।" মানে আমার কখনো আমি আমাদের কম্পিটিশন ছিল, হেলথি কম্পিটিশন ছিল সবার সাথেই। যার জন্য হয়তো এতটা বছর আমি খেলতে পেরেছি সবার সাথে। তো আমি সবসময় ওদের পারতাম ওকে ইনক্রিজ করতাম। আমি শঙ্করকে এনকারেজ করতাম। সবাই যে যা ছিল এভরিওয়ান প্রত্যেকটা গোলকিপারের সাথে ভালো রিলেশন। রিকার্ডো করে গোল করেছে সবাই। তো আমাদের মধ্যে খুব হেলথি কম্পিটিশন ছিল। ও খেলছে তো ও খেলছে, আমি খেলছি তখন আমি খেলছি। তো আমরা সবাই সেভাবে সাপোর্ট করে এত বছর খেলে এসেছিলাম। সেটা না হলে সাফল্যটা আসবে না। যদি ক্ল্যাশ থাকে তো টিমের মধ্যে, আমরা দেখেছি। কম্পিটিশন ভালো, হ্যাঁ, কম্পিটিশন থাকা দরকার। কম্পিটিশন ভেরি সেটাই। ইম্পোর্টেন্ট। বাট দ্যাট হ্যাজ টু বি হেলথি কম্পিটিশন। হেলদি কম্পিটিশন, অ্যাবসলিউটলি। এবার ২০১৫ থেকে চলে যাওয়া ২০২০ কমপ্লিটলি একটা ডিফারেন্ট ক্যাম্পেইন তোমরা সেবার করেছিলে, মানে অশ্বমেধের ঘোড়া। লাস্ট দিন অব্দি ওয়েট করতে হয়নি, তোমরা জিতে বেরিয়ে গেছিলে। কতটা আলাদা ছিল কিবু স্যারের ফিলোসফি আর সঞ্জয় স্যারের ফিলোসফি? বোথ আর টোটালি ডিফারেন্ট, আলাদা ছিল। কম্পেয়ার করা যায় না অ্যাজ সাচ। বাট যদি বলা যায় টাফেস্ট লিগ তাহলে আমি অবভিয়াসলি বলব যে আমাদের সময়ের সেই সময়টা টাফেস্ট লিগ ছিল। কেননা সে সময় প্রত্যেকটা টিম ভালো ছিল এবং আই লিগটাকে ফোকাস করা হতো। whereas যখন ফিউচারের সময় ওই সময় ভালো টিম ছিল আই লিগের কিন্তু তখন আইএসএল ও চলে এসেছিল। তো আ প্রশ্নটা হচ্ছে যে যদি টিম ওয়াইজ দেখা যায়, ভালো টিম দুটো সময় ছিল বাট আমি এখনো এগিয়ে রাখবো যে আমাদের হয়তো অনেকে মনে করবে যে আগে আমি খেলেছি বলে বা ইয়ে হয়েছে বলে সেটা নয়। আমার মনে হয়েছে যে সেই সময় প্লেয়ার যারা ছিল বা যে কম্পিটিশন ছিল, যতগুলো টিম ছিল প্রত্যেকটা টিম ইকুয়ালি গুড ছিল। মানে আমরা পরে যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছি আই লিগে তখন আমরা ফেড কাপে গিয়ে সম্ভবত ৫ গোল না কাকে মেরেছিলাম শ্রীলঙ্কাকে। আইজলকে। আইজলকে ৫ গোল মেরেছিলাম ফেড কাপে। এটা আগে হতো না। আগে পসিবল ছিল না। বিকজ আইজল হয়ে তখন আ মানে ভালো টিম ছিল ওদের। হুম। পরের দিকে আইজল, শিলং লাজং এরা অনেক আইজল তো আই লিগও জিতলো হ্যাঁ, তারপরে। পরের দিকে অনেক ইয়ে হয়ে গেছে। বাট আমার মনে হয় কোন লিগকে ছোট করা যায় না, কোন টুর্নামেন্টকে ছোট করা যায় না, কোন ট্রফিকে ছোট করা যায় না। বাট স্টিল যদি বাছা হয় বলব আমার মনে হয় আগের সময়টা একটু বেশি টাফ ছিল।
আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো শিল্টন দা, তুমি যে এত বছর টানা খেলে এসছো, তোমার দেখো এত বছর খেলেছো যেহেতু প্রচুর কোচের ফিলোসফিতে তুমি ফিট ইন করেছিলে, তোমার কাছে কি মনে হয় তোমার লাইফে তোমার কেরিয়ার গড়ে দেওয়া বা তোমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা ফেজ কোন কোচের আন্ডারে ছিল? আমি দেখো, আমার যদি বলা যায় আমি আমি কোন কোচের সাথে খেলে আমি পছন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করেছি, অনেকেই হয়তো তাকে মনে রেখেছে কি রাখিনি, তার নাম হচ্ছে স্টাইলি রোজারিও। উনি একসময় ইনাটিমায় কোচ ছিলেন, তারপর উনি মোহনবাগানে এসেছিলেন। খুব নম্র ভদ্র একজন মানুষ। আহ, এবং আহ, উনি এসেছিলেন, উনি ভালো কোচিংও করাচ্ছিলেন, ওনার কোচিং ফিলোসফিও ভালো ছিল। আমার ভালো লাগতো ওনার আন্ডারে খেলতে। দো আমি বেশি খেলেছি করিম বেঞ্জামিনের আন্ডারে, ম্যাক্সিমাম টাইম খেলেছি, অনেকটা সময় খেলেছি, অনেক গেম টাইম পেয়েছি। অ্যাজ এ কোচ উনি ভালো ছিল, বাট যদি অ্যাজ এ কম্প্যাক্টটা দেখা যায় কোচ অ্যান্ড ইউনো অ্যাজ এ, মানে কোচ শুধুমাত্র মাঠের বাইরেও একটা প্লেয়ার কিভাবে আগলে রাখে, সবকিছু অবশ্যই। নিয়ে একটা মানুষকে আমরা আহ, তা নির্ধারণ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্টিলের রোজাকে অবশ্যই আমি আলাদা জায়গায় রাখি। বাট হ্যাঁ, যদি বলা যায় আমাকে কে প্ল্যাটফর্ম দিয়েছে, সেক্ষেত্রে চিমাদা। মানে চিমাদা এসে আমাকে ফার্স্ট প্ল্যাটফর্ম দিয়ে, যদি যদি আমাকে ওই ম্যাচগুলো না দিত, তাহলে অবভিয়াসলি আমি 2007। হ্যাঁ এত বছর টানতে পারতাম না। ঠিক ঠিক। তো তোমার কাছে তাই জন্য চিমাদাই। সীমাদা আমার ফার্স্ট ব্রেক দিয়েছে, অস্বীকার করার জায়গা নেই, কারণ উনি সব জুনিয়র প্লেয়ারদেরকে অনেক ব্রেক দিয়েছে, সে সময় আমিও চিমাদা আমাকে দিয়েছে। অ্যাবসলিউটলি। শিলরন্দা, তুমি যেটা বললে আপস এন্ড ডাউনস দেখেছো তুমি টানা, তুমি যে টানা এত বছর খেলেছো, সবসময় তো দিন ভালো যায়নি, কোনো কোনো সময় দিন খারাপ গেছিল, কোনো কোনো ডার্বির রেজাল্ট তোমার আশানুরূপ হয়নি। তো তুমি একজন ফাইটার হিসেবে পরিচিত, তুমি ওই মেন্টাল প্রেশারটাকে কিভাবে ওভারকাম করতে? নট অনলি ডার্বি, মানে প্রত্যেকটা ম্যাচেই আমাদের নিজেকে প্রুফ করা থাকে। মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল এমন একটা দল, তোমাকে প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা প্র্যাকটিসে তোমাকে প্রুফ করতে হবে। বিকজ তুমি যদি এক একটা কোচের এক এক রকম ফিলোসফি থাকতো, সে যদি ভাবতো যে তুমি যদি প্র্যাকটিস ভালো করো তবে তোমার ম্যাচে খেলাবো। অনেকে ছিল যে না ঠিক আছে, ওকে ম্যাচে খেলাচ্ছি, প্র্যাকটিস যাই করুক না করুক। আমাদের পজিশনটা এমন ছিল, গোলকিপার পজিশনটা, যে একটা প্লেয়ার যদি গোল করতে যায়, যে তুমি চাইলে তুমি বল ছেড়ে দিতে পারবে না, তোমাকে হ্যাভ টু ড্রাইভ অ্যান্ড ইউ হ্যাভ টু সেভ। তুমি এবার ডাইভ দিয়ে হাত সরিয়ে হতে পারবে না, তো তোমাকে এভরিডে বেসিসে তোমাকে প্রুভ করতেই হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার তো নিজেকে এভরিডে বেসিসে ডেভেলপ করে এবং প্রুভ করার চেষ্টা করে, মোহনবাগান ইস্ট বেঙ্গল যারাই আছে। কেন প্রত্যেকটা ম্যাচে যদি সে প্রুভ না করে, তার পরের ম্যাচে অবশ্যই তাকে বসে যেতে হবে, বা সেকেন্ড বা থার্ড ম্যাচ তাকে বসে যেতে হবে। আর গোলকিপার একটা পজিশন ছিল যে তুমি যদি আজকে খারাপ খেলো, তো তুমি নেক্সট ম্যাচ চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট। আর একটা জায়গায় একটা পজিশনে চারটে করে প্লেয়ার থাকতো, মানে গোলকিপারে মেনলি বলছি আমি। তো আপস এন্ড ডাউন সবার রয়েছে। খারাপ ম্যাচ গেছে, আমার অনেক খারাপ ম্যাচ গেছে, আমার ভালো ম্যাচও প্রচুর হয়েছে। তো আমরা অনেক সময় খারাপ ম্যাচ নিয়ে কথা বলি, কিন্তু ভালো ম্যাচ নিয়ে কম কথা বলি। বাট তো যদি ভালো ম্যাচ না হতো, তাহলে একটা মানুষ এত বছর টানতে পারতো না, বা আমি নাই বা আমি এত টানতে পারতাম নাই, বা ঠিক। সাপোর্টার এত বছর টানতে দিত, অ্যাবসলিউটলি। বিকজ এটা সাপোর্টার বেস্ট ক্লাব। তো আপ অ্যান্ড ডাউন সবারই রয়েছে, আমার ভালো খারাপ প্রত্যেকটা দিন যেমন যেমন হয় মানুষের। আজকে অফিসে খারাপ গেছে, ভালো দিন গেছে, সেরকম আমারও গেছে। তো তুমি ওটা নর্মালি ওভারকাম করতে? আমি নর্মালি ওভারকাম করাটা অত ইজি নয়, বিকজ তুমি আজকে তোমার অফিসে খারাপ গেছে দিন, তারপর তুমি আবার মনে করো যে কালকে আবার এসে অ্যাজ ওয়েল আবার কাজ শুরু করো, তো দ্যাট উইল বি নট দ্যাট ইজি। তোমাকে অনেক বেশি ওয়ার্কআউট করতে হবে নিজের সাথে। তো আমি আমার একটাই মন্ত্র ছিল যে আমি আহ, আহ, সবাই যারা আমাকে চেনে জানে আমি খুব হার্ড ওয়ার্কার ছিলাম। আমি খুব বেশি প্র্যাকটিস করতাম। মানে আমি ক্লাবে প্র্যাকটিসে যেতাম, বিকেলে আমি আবার বাবার সাথে প্র্যাকটিস করতাম। আমি এই সময়টা খুব একটা ব্রেক পেতাম না। মানে আমার কোচ জানে বা আমার বাবা মা যারা দেখেছে আর বন্ধুরা, আমি প্র্যাকটিস করে আমি ডিরেক্টলি বাসা চলে আসতাম। ওখানে লাঞ্চ করতাম না, গাড়িতে শুতাম, বিকজ আমি জানি লাঞ্চ করে খেলতে পারবো না। কোচ আসতো 3টের সময়, প্র্যাকটিস করে তারপর সন্ধ্যার সময় আমি একটু স্ন্যাক্স খেতাম, খেয়ে এসে বাড়িতে ডিনার করে শুয়ে পড়তাম। মানে এটা আমার এভরিডে বেসিসে আমার এরকম প্র্যাকটিস থাকতো। আর বারাসাতটা আমার রেগুলার ওয়াইজ প্র্যাকটিস বিকেলবেলা এভরিডে থাকতো। যদি বিকেলে প্র্যাকটিস হতো, সকালে বাসাতে করতাম। যখন খারাপ পেস যেত, তখন আমার প্র্যাকটিস বা এই জাতীয় ব্যাপারগুলো আরো বেড়ে যেত। আরো বেড়ে যেত। মানে আমার সবসময় একটা জিনিস ছিল, যখন আমার খারাপ সময় যাবে, সে সময় আমার কাজের করার জায়গাটা, মানে আমার হার্ডওয়ার্ক করার জায়গাটা আরো বেশি বেড়ে যেত। ওই সময় আমি আর বসতাম না। আমি জানি যে যখন সময় চান্স পাবো, তখন আমাকে একবার যদি সুযোগে আমি সদ্ব্যবহার না করি, তাহলে আমি আর আমার চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে। ঠিক ঠিক। তো এইভাবেই। আর তুমি যেটা বললে একদম খুব সত্যি কথা, যে গোলকিপারদের কাজটা খুব থ্যাঙ্কলেস কাজ। চারটে ভালো সেভ দিল, লোকজন যতটা না মনে রাখবে, একটা বাজে গোল হয়ে গেলে সেটা মনে রাখে আরো বেশি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের ক্ষেত্রে আরো টাফ ব্যাপারটা ওভারকাম করা। তো পরবর্তী যে প্রশ্নটা করবো শিল্টন দা, সেটা হচ্ছে যে তুমি বললে এরকম আপস এন্ড ডাউনস ছিল, তোমার কাছে তোমার লাইফের সেরা পারফরমেন্স যদি একটা ম্যাচ বাঁচতে বলা হয়, কোনটা বাঁচবে? ডিফিকাল্ট বলা, আমার 2-3টে ম্যাচ খুব বেশি আমাকে নাড়া দেয় যদিও।
একটা হচ্ছে যখন আমার প্রথম ডার্বি হয়, সেবার আমরা 2 গোলে জিতি। ব্যারেটো 2 গোল করেছিল, বাট আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আহ, সেইবার এডমিনসনের উপর ভালো পারফরমেন্স ছিল, এডমিনসনের সাথে মনসন সেভ থেকে শুরু করে, বিকজ দ্যাট ওয়াজ মাই দ্যাট ওয়াজ ফার্স্ট ডার্বি। 2007। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডার্বি। তো ওই ডার্বিটা আমার কাছে খুব নানা দিকে আমার ফার্স্ট ম্যাচ ছিল এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলাম সেটাই। ওটা একটা ম্যাচ, একটা ম্যাচ ফেড কাপে কটাকে হয়েছিল, দো আমরা ফাইনালে হেরেছিলাম সেটা এজনের কাছে। সেটা হারানো হয়েছে কোনোভাবে, যাক সে প্রসঙ্গ আর বাদ দিলাম। 2010। হ্যাঁ, সম্ভব। হ্যাঁ তো ইয়ারগুলো তোমরা আরো ভালো মনে করতে হ্যাঁ পারবে। হ্যাঁ, একদম একদম। তো মাসুমের গোলে আমার মনে আছে কিন্তু। তো এবার আহ, তার আগের ম্যাচটা ডেনপো ম্যাচটা, সেটা আমার কাছে সেমিফাইনাল থেকে আমরা ফাইনালে গেছিলাম, সেই ম্যাচটা আমার খুব ভাবে মনে আছে। এবং আরেকটি ম্যাচ, দ্যাট ওয়াজ মাই লাস্ট ডার্বি, যেটা আমার ওই ধানমুয়ের একটা ব্যাক লিফট সেভ ছিল। তো আহ, এই 3-4টে ম্যাচ আমার কাছে খুব, 3-4টে ম্যাচ বিকজ ওই সেভটা না হলে অবভিয়াসলি আমরা পয়েন্টটা পাওয়া ছিল না। আর একদম। আচ্ছা, ভালো জিনিস শিল্টনদা যেমনি রয়েছে, কিছু খারাপ জিনিসও রয়েছে। সবাই তোমাকে অ্যাসোসিয়েট করে ওই ডোডং ম্যাচটার জন্য। তো সেইখানে দাঁড়িয়ে একটা জিনিস জানতে চাইবো, আমাদের এই পডকাস্টে সৌমিত্র দাও এসেছিলেন, যিনি তোমার ওই 4-1 ম্যাচটা, বাইচুং এর হ্যাট্রিক ম্যাচটা উনি খেলেছিলেন। উনি বলেছিলেন যে হাফ টাইমে অমল দত্ত প্রচন্ড পারপ্লেক্সড হয়ে গেছিলেন, প্রচন্ড চাপে পড়ে গেছিলেন। তো তোমার কাছে জানতে চাইবো ওই ডোডং এর ম্যাচটায় হাফ টাইমে ড্রেসিং রুমের পরিস্থিতিটা কেমন ছিল? দেখো, আমি এটা বললাম যে আমরা টেকনিক্যাল পার্টগুলো যাচ্ছি না, কারণ অনেকেই সেটা জানবে না বা বুঝবে না, কারণ ওই সময় গ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ ছিল। যারা দেখেছে এখনো, মানে কোনো প্লেয়ার শট মারতে পারছিল না, যে গ্রাউন্ড ওয়েল প্রিপেয়ার ছিল না। আমরা কোনো গোলকিপার টেক অফ নিতে অসুবিধা হচ্ছিল। তো আমার এখনো মনে আছে যে ডোডানের ফার্স্ট গোলটা, ওই গোলটা আমি আগেও বলেছি যে ওটা আমার লাইফের সব থেকে খারাপ গোল। ও গোল যদি আবার ওকে মারতে বলা হয়, ওইখান থেকেও মারতে পারবে না বা আমি ওই গোলটা খাবো না। বাট সেকেন্ড গোলটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, টপ অফ দ্য বক্স করেছে। বাট ওটা খারাপ দিন ছিল আমার। আমাদের টিম থেকে ওদের টিমটা অনেক বেটার ছিল। আমাদের ড্রেসিং রুমে অবভিয়াসলি আমার জন্য গোল হয়েছিল। সে সময় ব্যাপারটাও ঠিক ছিল না, তো আমরা কামব্যাক করতে চেয়েছিলাম। এর একটা ফেস যায় যে সময় টিমটা ওদের অনেক ভালো ছিল, আমাদের টিমটা কম্পেয়ার টু দেম খুব একটা উইক ছিল। আমারও কিছু ভুল হয়ে গেছিল। সেরকম অনেক সময় অনেক ক্ষেত্রে হয়েছে যে আমরা অনেক বেটার টিম, আমরা অনেক ভালোভাবে বেরিয়েছি, ওদেরকে অনেক ভাবে ইয়ে হয়েছে। তো মানে এটা হয়ে থাকে। এবং ডার্বি ম্যাচ একটা ব্যাপার, ডার্বি ম্যাচ যদি একটা কিছু গোল আমরা দিয়ে দিতে পারি এবং সেটা যদি ফার্স্ট হাফ হয়ে যায়, বা যে কোনো টিম ফার্স্ট হাফ হয়ে যায় বা সেকেন্ড হাফ হয়ে যায়, ফার্স্ট হাফ হয়ে যায় একটা কি দুটো গোল হয়, তখন না ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট আরো ভালো থাকে, বেশ সুন্দর থাকে। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট হাফ হয়েছে এবং সেকেন্ড হাফ আরো কিছু সুন্দর একটা মোটিভেশন নিয়ে বেরোবো। বাট একটা গোল ডাউন বা কিছু হয়ে গেলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ একটু মুশকিল হয়ে যায়। বাট হ্যাঁ, ওটাই বললাম না তোমাকে, ডিপেন্ড করছে ওই দিন প্লেয়ারদের মেন্টালিটি কি থাকে, মাইন্ডসেট কি থাকে। আর বিশেষ করে ডার্বিতে ওটা বেশি ইম্পর্টেন্ট থাকে। এবং ওই ম্যাচটা আরো মনে আছে তার কারণ তোমরা সদ্য আই লিগ জিতে এসে প্রথম ডার্বিটা ওদের সাথে দেখা হয়েছিল। টিমটাও পুরো ভেঙে গেছিল, এক্স্যাক্টলি, টিমটাও ভেঙে গেছিল। তো এই টিমে যদি দেখা যায়, ওই টিমে কিন্তু মোস্টলি সব মানে আই লিগের কোনো প্লেয়ার ছিল না, শুধুমাত্র একজন কেউ ছিল, কাটসুমি ছিল এবং ডুডু ছিল, এবং ডুডুও রেড কার্ড হয়ে যায়। কাটসুমি বাদে বাকি দেখো সব প্লেয়ার কলকাতা লিগের প্লেয়ার ছিল, এবং তারা কেউ আই লিগের প্লেয়ার ছিল না। ঠিক ঠিক। তো আর একটা জিনিস যে আমি যখন দেখেছিলাম যে আমার সব জুনিয়র প্লেয়ার দেখে নিয়ে খেলতে হচ্ছে, আমি কখনো পেছোপা হয়নি, কারণ যতবারই এরকম খেলা হয়েছে বা আমি কোনোদিনও, অনেকেই হয়েছে হয়তো ভেবেছেন যে খেলবো কি খেলবো না, বাট আমাকে কেউ একজন বলেছিলেন যে হয়তো তুই ভাবটা ভাব যে খেলবি খেলবি না, কেন টিমের অবস্থা আমাদের থেকে অনেক বেশি স্ট্রং ছিল। বাট আমি কখনো পেছোপা হইনি। আর ঠিক আছে, আমার মাঠে দেখা যাবে কি হবে, হেরেছি, খারাপ হয়েছে, আবার কামব্যাক করেছি। কামব্যাক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে তুমি করতে পারছো। একদম, মানে কত তুমি হিট নিচ্ছ সেটার থেকে ইম্পর্টেন্ট তুমি হিট গুলো নিয়ে আবার দাঁড়াতে পারছো কিনা। অ্যাবসলিউটলি, রকি বালবোয়া বলে গেছিল, অ্যাবসলিউটলি তাই। খুব ভালো লাগলো শিল্টন দা। আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে তুমি বললে একটু আগে ব্যারেটোর কথা, ব্যারেটোর সাথে তুমি খেলেছো, সনি নডির সাথে খেলেছো, ওদের সাথে যদি কোনো গল্প তোমার মনে থাকে। এরা দুজন না আমার, দে আর ভেরি ক্লোজ টু মি। ব্যারেটোর সাথে আমার মাঝে মাঝে এসএমএস এ কথা হয়। আমার জন্মদিন কদিন আগে আমাকে উইশ করেছে, তখন ব্রাজিলে রয়েছে। ব্যারেটোকে আমি দেখেছি যখন আমি ঢুকেছি, তখন ব্যারেটোকে দেখেছি এবং ব্যারেটোকে একটা সময় পেয়েছি। এবং পাওয়ার পর তারপর ব্যারেটোর সাথে আমার একটা লম্বা একটা মানে একটা রিলেশন রয়েছে। যে সময়টা হচ্ছে ও কলকাতায় আসছে, আমার সাথে বসেছি, আড্ডা মেরেছি। আমি মুম্বাইতে একবার গেছি একটা কাজে, সেবার ও এসেছিল মিটিং এ। ফোনে কথা হয়, এসএমএস এ কথা হয়। আমার খুব ভাবে মনে হয়, আমি ব্যারেটোর প্রসঙ্গে বলছি প্রথমে, যতটা না ভালো প্লেয়ার তার থেকে ভালো মানুষ, ভেরি কাম। আমার আমার মনে হয় যখন আমি খুব জুনিয়র ছিলাম, যখন ঢুকেছিলাম, তখন আমি চান্স পাচ্ছিলাম না। তো আস্কড হিম যে ভাই, আমি না মানে আমার
মোরালি ভীষণ ডাউন হয়ে গেছি আমি। তো আমার মনে হচ্ছে আমার ছাড়া উচিত। আমাকে বাড়ি থেকে বলতেন যে, "সিনিয়রদের সাথে কথা বল।" বাইচুং সবার সাথে কথা বলে অবশ্যই কিছু পাইনি। বাট ওর সাথে কথা বললাম, আমাকে বলেছে, আমার এখনো মনে আছে। যে দেখবি আমার সেই কোচ খেলাচ্ছিলেন না আমাকে। বললেন যে, তোকে হয়তো খেলাচ্ছে না, তোর আজকে এই দরজাটা বন্ধ হচ্ছে, দেখবি তোর সামনেই আরেকটা দরজা তোর জন্য ওয়েট করছে। সেটার জন্য ওয়েট কর। বা অন্য কোনো ওয়ে ভাব। মানে এই নয় যে এখান থেকে বেরিয়ে গেলেই তোর তোর সলিউশন হবে। তো আমার এখনো মনে আছে যে আ ওই ফেজটা একটু কাটার পর থেকে আমার আবার একটা সুন্দর ফেজ পেয়ে গেছিলাম আমি। আম তো ওর সাথে আমার খুব ভালো এখনো কনট্যাক্ট আছে। কিছুদিন আগে কথা বললাম, যেমন বললাম, আর সনি ইজ মাই মানে বেস্ট বাডি। মানে আমরা বেস্ট রুম ব্যাডি। শেয়ার করেছি, আমরা একসাথে খেলেছি, আমরা আ আড্ডা মারতাম। আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমরা রুম শেয়ার করেছিলাম একসাথে। আমরা বাইরে গেলে একসাথে থাকতাম। এবং সনির একটা ইন্টারভিউতে বলেছিল তুমি ওকে বাংলা কথাও শিখিয়েছিলে কয়েকটা। হ্যাঁ, মানে ওর সাথে আমরা দুজনে খুব, মানে আমাদের খুব জেল খুব সুন্দর হতো। আর হুম। খুব ভালো ছেলে এবং খুব হেল্পফুল ছিল। মানে যেসব প্লেয়ারদের দেখা যেত যে তারা বুট কিনতে পারছে না বা তাদের কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, ও নিজের বুট দিয়ে দিচ্ছে, পয়সা দিয়ে দিচ্ছে। আ হি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। মানে বললাম এই ২ জন প্লেয়ার যতটা ভালো প্লেয়ার তার থেকে বড় মানুষ। তো আমার মনে হয় সনি আরো কিছু বছর ইন্ডিয়াতে খেলা উচিত ছিল। ওকে রাখা উচিত ছিল কিছু ঠিক, বছর আরো। ঠিক। মানে ভালো প্লেয়ার তো আর ভালো মানুষ। ওকে আরো কিছু, মানে এখানে আরো কিছু ওকে সার্ভিস দেওয়া উচিত ছিল। মানে ওর নয়, আমাদের উচিত ছিল ওকে রাখা। ঠিকই, ঠিকই। আমি এটা কমপ্লিটলি এগ্রি করি, কারণ শিল্টন দা আমরা তো সনির পেজটাকে ফলো করা আছে। ও এখনো বিদেশি লিগে গিয়ে যেভাবে দুর্দান্ত, খেলেছে, দুর্দান্ত সব গোল করে যাচ্ছে এই বয়সে এসেও। হি কমপ্লিটলি ইজ এগ্রি করছি। আউটস্ট্যান্ডিং, হি ইজ আউটস্ট্যান্ডিং। অ্যাবসোলিউটলি, ও অ্যাবসোলিউটলি। প্রত্যেকটা, যেভাবে ওকে প্র্যাকটিসে দেখেছি ঠিক সেভাবেই খুব ভালো ছেলে। ভালো প্লেয়ার ও। তুমি রিসেন্টলি মোহনবাগানের ইউথ ফুটবল সেক্রেটারি হয়েছো। কংগ্রাটস ফর দ্যাট। তোমাকে এবার প্রশাসক রূপে আমরা পাবো এত বছর পরে। আহ, তোমার কি কি ফিউচার প্ল্যানস রয়েছে এই নিয়ে? এবং তুমি আম, এই এই পদে এসে কতটা উচ্ছ্বসিত, সেই সেই ফিলিংটা যদি শেয়ার করো। তোমার প্রশ্নের তো এটাই বলতে পারি, যে যখন আমি মোহনবাগান ছেড়েছিলাম, আ তখন আমি বলেছিলাম যে মোহনবাগান আমার মা। অনেকেই জানে সেটা, এবং আমি আবার ফিরবো। আর অবভিয়াসলি আমি প্লেয়ার হিসেবে ফিরতে চেয়েছিলাম, এবং যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, তখন তো সুপার জায়ান্ট ছিল না। সে বছর আমার কথা চলছিল এবং লাস্ট মোমেন্টে কোনো কারণে এটা হয়ে ওঠেনি। আ আমি অনেকটা সময় মাঝখানে একটা গ্যাপ চলে গেছে, যে সময়টা আমি অবভিয়াসলি মনের সাথে থাকতে পারিনি। অবভিয়াসলি খেলা দেখতাম, ভালোবাসতাম, ভালো লাগা, ভালোবাসা, এবং মাঠ থেকে কেউ দূরে থাকতে পারে না। তারপর আমি ফিরেছি, কিন্তু প্লেয়ার নয়, প্রশাসক হিসেবে ফিরেছি। এটা আমার কাছে হচ্ছে মানে ওই আ বলতে পারো মায়ের সেবা করার জন্য। মানে আমি মোহনবাগানের জন্য কিছু করতে পারবো, এতদিন যেখানে যে ক্লাবের হয়ে খেলেছি, ঘাম ঝরিয়েছি, রক্ত ঝরিয়েছি, এবং সেই ক্লাবের জন্য কিছু কাজ করতে পারবো। এর থেকে আমার মনে হয় ভালো কিছু আর হতে পারে না। তো আ আমি আ বা খুব আগ্রহী আছি যে মোহনবাগান কতটা কি করতে পারবে। বিকজ আমাদের ফুটবল রাইটস মোস্টলি, মানে সবাই জানে সেটা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আ আমি কিছু করতে চাইছি ক্লাবের জন্য, এবং ইউথ ডেভেলপ করার জন্য। কারণ আমার নিজস্ব কিছু একাডেমিস ছিল। সেটা কিছু কারণে আমরা ওটা রান করতে পারিনি। হুম। তারপর একটা বছর চালিয়েছি আমি। আচ্ছা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি চেষ্টা করব, আমাকে অফিসের সাথে কথাও হয়েছে যে যদি আমরা কিছু কাজ করতে পারি ইউথ ডেভেলপমেন্ট নিয়ে। তো এবার জাস্ট ১-১.৫-২ মাস হয়েছে আমাদের নতুন কমিটি হুম। ফর্ম হয়েছে। এখন 29 জুলাই, আমরা ওইসব নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত রয়েছি। এটা হওয়ার পর তারপর বসে চেষ্টা করব যদি কিছু আমরা ডেভেলপ হয়। কারণ আগে আমাদের একটা সময় খুব একাডেমিস ছিল, যেগুলো একটা সময় আমাদের দুর্গাপুর একাডেমি ছিল। তারপর মোহনবাগান ফুটবল মাঠে একটা একটা একাডেমি, স্কুল বলে একটা একাডেমি চলতো, যেটা স্যাটারডে সানডে হতো। এরকম কিছু প্রজেক্ট যদি এটলিস্ট আমরা পারমিশন নিয়ে করতে পারি, বা আমরা কতটা কি করতে পারি, সেটা নিয়ে আমার ইচ্ছা আছে খুব কাজ করার। একদম। তুমি যে সুন্দরভাবে বললে যে মায়ের সমান, দেখো মাতৃঋণ তো কেউ শোধ করতে পারে না, বাট অ্যাটলিস্ট ইটস গিভিং ব্যাক টু দ্য গেম। তুমি যে এত বছর এই ক্লাবে দাবিয়ে খেলেছো, কিছুটা তো ফেরত দেওয়া, মানে একটা খুব ভালো লাগার জায়গা তোমার কাছে। একদম। তো সেটার না সমর্থকদের একটা বড় অংশ মনে করে যে তোমার ন্যাশনাল ক্যারিয়ারটা একটু বড় হওয়া উচিত ছিল। তো তোমার সেটা নিয়ে কোনো রিগ্রেট আছে, বা তোমার মনে হয় যে আম, কোনো একটা কারণ সেটা হয়ে ওঠেনি, সেটা নিয়ে কিছু বলতে চাইবে? নট রিয়ালি, আমি কোনো কিছু রিগ্রেট করি না। আমি লাইফে কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। আ কেননা যেটা পাওয়ার, যেটা হওয়ার সেটাই হয়, সেটাই পাওয়া যায় মানুষ। তার বেশি কিছু হয় না। কারণ আমি আ টাটা ফুটবল একাডেমি যখন শুরু করেছি, তখন আমি ইন্ডিয়ার সব মানে আন্ডার 17 থেকে শুরু করে 19 থেকে শুরু করে 23 ইন্ডিয়া সব খেলেছি আমি। বাট সিনিয়র ইন্ডিয়া সেইভাবে কখনো হয়ে ওঠেনি। তার আমার মনে হয়েছে যে হয়তো হচ্ছে না, বিকজ এমনও হয়েছে যে আমি মোহনবাগানে খেলছি, এবং কন্টিনিউয়াসলি আমি ২ টো ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, এবং যিনি সেকেন্ড গোলকিপার ছিল, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিজ নেম।
আহ, তাকে ইন্ডিয়া টিমে রাখা হয়েছে, বাট আমাকে রাখা হয়নি। দো আই ওয়াজ প্লেইং ইন ফার্স্ট টিম। আমার মনে হয়েছে যে এটা হয়তো হওয়ার না আমার জন্য। তো আমার কাছে সে আমি ইন্ডিয়া খেলিনি, বাট মানে সিনিয়রটা খেলিনি, কিন্তু আমি মন মানে খেলেছি। আমি ইকুয়াল হ্যাপি। ভারতীয় ফুটবলে তোমার বিপক্ষে খেলা সব থেকে কঠিন স্ট্রাইকার কে ছিল? ওরকম কোন ডিফেন্ডারের পিছনে খেললে তুমি সব থেকে বেশি নিরাপদ অনুভব করতে? দীপক মন্ডল। তোমার পছন্দের সেরা ভারতীয় গোলকিপার কে? সন্দীপ নন্দী। তোমার পছন্দের সেরা বিদেশি গোলকিপার কে? বুফন। সঞ্জয় স্যার না কিবু স্যার? সঞ্জয় সিং। ব্যারেটো না সনি? ব্যারেটো। থ্যাংক ইউ সো মাচ শিল্টন দা, তুমি যে তোমার বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দিলে এবং মোহনবাগান নিয়ে কিছুক্ষণ কথা বললে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি ভালো লেগেছে, বিকজ তোমরা বিয়ন্ড রুটিন, তোমরা মোহনবাগান নিয়ে দিয়ে কাজ করছো। শত মোহনবাগানে তাদেরকে নিয়ে কাজ করছো, বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন মানুষ, বিভিন্ন সমর্থক, তাদেরকে নিয়ে কাজ করছো। আমরা মোহনবাগানিয়াদের অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। আর তোমরা এভাবেই কাজ করো, এবং আশা করি আরো ভালো তোমাদের চ্যানেল হবে, এবং আরো ভালো ভালো ইন্টারভিউ আসবে, এবং অবভিয়াসলি আমার অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। আমি সকল সমর্থকদেরকে বলছি, মোহনবাগান সমর্থকদের বলছি বিশেষ করে আরো, যে আপনারা সকলে এই এদের চ্যানেলটিকে সাপোর্ট করুন, লাইক, সাবস্ক্রাইব এবং সাপোর্ট করুন, এবং শেয়ারও করুন। তো ওনারা ভালো কাজ করছে, এবং আশা করি আগামী দিন আরো অনেক ভালো কাজ করবে।